কি হলো, তুই এভাবে একা একা মনমরা হয়ে বসে আছিস কেন? সাব্বির মাথা নিচু রেখেই সাহিলের দিকে একবার তাকালো এবং বলল, হামজা আর আমাদের মাঝে নেই, ভাবতেই পারছি না রে। কিন্তু সবাইকেই তো একদিন না একদিন চলে যেতে হয়, তাই না? ওর হায়াত হয়তো এই পর্যন্তই ছিল, তাই আল্লাহ ওকে নিয়ে গেছেন। তাই বলে এভাবে? আল্লাহ কখন কাকে কিভাবে নেবেন সেটা তো আর আমরা ঠিক করতে পারি না, তাই না? এখন তুই এভাবে মন খারাপ করে থাকিস না, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। সাহিল কান্না মিশ্রিত কণ্ঠে বলল। সাব্বির সাহিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, রেডি হব মানে? আরে 11টা বাজে, এখন রেডি না হলে কখন হবি? 11টা বাজার সাথে আমার রেডি হওয়ার কি সম্পর্ক? আরে 12টায় আমাদেরকে নেটিভ নাইট ক্লাবে যেতে হবে, তোর মনে নেই? ও, কিন্তু আমি যাব না রে, তোরা যা ঘুরে আয়, আমি বাসায় থাকবো। আরে সেটা কিভাবে হবে বল? আমরা 3জন যাব আর তুই একা একা বাসায়? সাহিলের কথা শেষ হবার সাথে সাথে নাজমুল আর হিমেল ওদের সামনে এসে দাঁড়ালো। নাজমুল সাহিলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সাব্বিরের? আরে ও বলছে পার্টিতে নাকি যাবে না, কিন্তু কেন? হামজার জন্য মন খারাপ করছে। সাহিলের কথা শেষ হলে নাজমুল হাঁটু গেড়ে সাব্বিরের সামনে বসে পড়ল এবং হাত দিয়ে সাব্বিরের মাথা উঁচু করে বলল, যে চলে গেছে তার জন্য মন খারাপ করে কি হবে বল? কারোর জন্য তো আর জীবন থেমে থাকে না, তাই না? তাই মন খারাপ না করে বরং ওর জন্য দোয়া কর, যাতে আল্লাহ ওকে জান্নাতবাসী করেন। নাজমুলের কথার প্রতি উত্তরে সাব্বির হায়াসূচক মাথা নাড়ালো। হয়েছে এখন, আর মন খারাপ না করে রেডি হয়ে আয়, আমাদের সাথে চল, দেখবি মন ভালো হয়ে যাবে। সাব্বির বসা থেকে উঠতে উঠতে বলল। না, আমি যাব না, তোরা যা। কথাটা বলে সাব্বির নিচের রুমের দিকে হাঁটা শুরু করলো। হিমেল ওকে পেছন থেকে ডাক দিলে নাজমুল হাত দিয়ে ইশারা করে হিমেলকে থামতে বলল। সাব্বির নিচের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। অনেক পুরনো স্মৃতি এসে জড়ো হচ্ছে ওর মাথায়, যার বেশিরভাগই আনন্দদায়ক, আবার কিছু কিছু হয়তো সামান্য বেদনাদায়কও বটে। নাজমুল, হিমেল আর সাহিল আবার গিয়ে সোফায় বসে পড়ল। হিমেল নাজমুলের দিকে তাকিয়ে বলল, আমাকে তখন সাব্বিরকে ডাকতে মানা করলি কেন? হিমেলের প্রশ্নের প্রতি উত্তরে নাজমুল বলল, ওকে এখন একটু একা থাকতে দে, হামজার মৃত্যু এত সহজে মেনে নিতে পারবে না। কিন্তু আমার মনে হয় আমাদের সাথে গেলেও ওর মনটা ভালো হতো। না, আমাদের সাথে গেলেও আরো বেশি মনমরা হয়ে যেত। কেন? অনেক সময় সবার মাঝে থেকে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, একা একা থেকে সেই সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া যায়। আর সাব্বিরের একা থাকাটা এখন ওর জন্য সবচেয়ে বেশি ভালো হবে। নাজমুলের কথা শেষ হলে সাহিল পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় 11:14। সাহিল নাজমুল আর হিমেলকে উদ্দেশ্য করে বলল, কয়টা বাজে সে খেয়াল আছে তোদের? এখন না বের হলে তো আবার দেরি হয়ে যাবে, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। সাহিলের কথার প্রতি উত্তরে হিমেল বলল, আমি তো রেডি আছি। নাজমুল তুই? আমিও রেডি, চল। ওকে চল তাহলে। অতপর ওরা 3জন বসা থেকে উঠে বাসার বাহিরে চলে এলো। বাসার বাহিরে এসে নাজমুল গেটটাকে বাহির থেকে লক করে দিল, যাতে রাত করে বাসায় ফিরলে কোনো সমস্যা না হয়। আজকে আর ড্রাইভারকে ডাকেনি ওরা, নিজেরাই ড্রাইভ করবে। হিমেল আর সাহিলকে গেটের সামনে দাঁড় করিয়ে নাজমুল চলে গেল পার্কিং এরিয়ায় গাড়ি বের করতে। গাড়ি বের করে গেটের সামনে আসলে হিমেল আর সাহিলও গাড়িতে উঠে পড়ল। ওদের গাড়ি চলতে শুরু করলো নেটিভ নাইট ক্লাবের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে ওরা নাইট ক্লাবের সামনে এসে পৌঁছলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে ওরা 3জন ভেতরে চলে গেল। ঘড়িতে সময় রাত 3:54। নাজমুল, হিমেল আর সাহিলের গাড়ি এসে থামলো ওদের বাসার সামনে। সাহিল আর হিমেল গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নেমে হিমেল নাজমুলকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা পার্ক করে আয় যা। নাজমুল ভ্রু কুঁচকে তাকালো হিমেলের দিকে এবং বলল, তোর বাপের চাকর তো আমি, যাওয়ার সময় গাড়ি বের করলাম আমি, চালিয়ে গেলাম আমি, আবার আসার সময় আমিই চালিয়ে এলাম। কেন, তোরা কি প্রতিবন্ধী নাকি? হাত পা নেই তোদের? আমি পারবো না গাড়ি পার্ক করতে, তোদের 2 জনের মধ্যে কেউ একজন পার্ক করে আয় যা। সাহিল হিমেলের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হিমেল তুই যা, ওকে? আমার পা অনেক ব্যথা করতেছে।
এখন তো পা ব্যথা করবেই, কাজ করার সময় আসছে না। যেভাবে বলছিস মনে হচ্ছে যেন আমি কোনো কাজই করি না। হুম তুই তো অনেক কাজ করিস, সারাদিন শুধু বসে বসে গিলিস। ওই গিলি মানে কি? হ্যাঁ, মার্জিত ভাষায় বল খাই। একটা উষ্ঠা দিয়ে না তোমার মার্জিত ভাষা আমি বের করে দিব, বুঝলা? নাজমুল গাড়ি থেকে নেমে ওদের কথার মাঝে বাত সেচে বলল। ওই, তোরা বাচ্চাদের মতন কি শুরু করলি? হ্যাঁ হিমেল, তুই যা, গাড়ি পার করাই গিয়ে। হিমেল গাড়িতে উঠতে উঠতে বলল। আমাকে তো যেতে হবে, আমি তো কামলা, তাই না? আমি গাড়ি পার করে আসা পর্যন্ত এখানেই বসে থাকবি। যদি এক চুল নড়িস এখান থেকে তাহলে ঘুষি মেরে নাক পাঠিয়ে দিব। হিমেলের কথার প্রতি উত্তরে নাজমুল হাসতে হাসতে বলল। থাকবো, তুই যা। অতপর হিমেল পার্কিং এরিয়ায় চলে গেল গাড়ি পার্ক করার জন্য। গাড়ি পার্ক করে এসে দেখে নাজমুল আর সাহিল আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। হিমেল ওদের কাছে গেলে ওরা তিনজন ভেতরে চলে গেল। গেটের চাবি ওদের কাছে থাকায় আর গেট খোলার অপেক্ষা করতে হলো না। নাজমুল যখন চাবি দিয়ে গেট খুলতে যাবে তখনও খেয়াল করলো যে গেট আগে থেকেই খোলা আছে। নাজমুল কিছুটা অবাক হয়ে সাহিল আর হিমেলের দিকে তাকালো। নাজমুলের অবাক চাহনি দেখে সাহিল বলল। কি রে, ওভাবে তাকিয়েছিস কেন? যাওয়ার সময় কি আমরা গেট লক করে যাইনি? তুই নিজেই তো আমাদের সামনে গেট লক করলি, তাহলে এখন আবার এমন প্রশ্নের মানে কি? গেট তো খোলা, মানে? দেখ তুই। নাজমুলের কথা মতো সাহিল কিছুটা সামনের দিকে ঝুঁকে দেখে সত্যিই গেটটা খোলা। হিমেল মাঝখান থেকে হাই তুলতে তুলতে বলে উঠল। আরে জাব্বির হয়তো খুলে রেখে গেছে আমাদের জন্য। এখানে এত গোয়েন্দাগিরি না দেখে ভিতরে চল, খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। হিমেলের কথায় ওরা দুজন হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গেটটা খুলে ভেতরে চলে গেল। ওরা ভেতরে গিয়ে দেখে পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। নাজমুল হিমেলকে উদ্দেশ্য করে লাইট চালাতে বললে হিমেল নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে যখন সুইচের দিকে এগুতে যাবে তখনই ও কিছু একটার সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। হিমেলের মৃদু চিৎকারের আওয়াজ শুনে নাজমুলও নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে হিমেলের দিকে ধরে, কিন্তু সামনে তাকানোর সাথে সাথে নাজমুলের হাত থেকে ওর ফোনটা পড়ে গেল। ও দু কদম পিছিয়ে গেল নিজের অবস্থান থেকে। বাসায় এসে যে এমন কিছু দেখতে হবে তা হয়তো নাজমুলের কল্পনারও বাহিরে ছিল। নাজমুল ঠায় দাঁড়িয়ে আছে একই জায়গায়। ওর হাত পা যেন বরফের মতো জমে যাচ্ছে ধীরে ধীরে। ঘটনার আকস্মিকতায় বা ক্রুদ্ধ হয়ে গেছে নাজমুলের এভাবে চুপ থাকা দেখে সাহিল বলে উঠল। নাজমুল, কি হলো তোর? আর মোবাইলটা ফেলে দিলি কেন? লাইটটা জ্বালা। নাজমুলের কোনো সাড়া শব্দ না পেয়ে সাহিল আবারও বলে উঠল। আচ্ছা দাঁড়া, আমি জ্বালাচ্ছি। কথাটা বলে সাহিল নিচের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে ধীরে ধীরে লাইটের সুইচের দিকে এগিয়ে গেল এবং লাইটটা অন করে ও যখন নাজমুলের দিকে তাকালো তখনই ওর নজর পড়ল মেঝেতে পড়ে থাকা সাব্বিরের লাশের উপরে। হিমেল সেই একইভাবে মেঝেতে পড়ে আছে। ও কিছুটা আটকে উঠল সাব্বিরের লাশ দেখে। সাহিল গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাব্বিরের লাশের দিকে। তবে সাব্বিরের লাশ দেখে সাহিল যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে সাব্বিরের লাশের পাশে পড়ে থাকা জোকারের মাস্কটাকে দেখে। সাহিল সাব্বিরের লাশের সামনে এসে বাম হাঁটু মাটিতে রেখে ডান হাত দিয়ে জোকারের মাস্কটা তুলে নিল। হামছার মতো এই মাস্কটারও এক কোণায় কিছুটা রক্তের দাগ লেগে রয়েছে। সাহিল মাস্কটিকে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ও বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে মাস্কটিকে, তবে কোনো কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ওর কাছে। হিমেল কিছুটা স্বাভাবিক হয়ে মেঝে থেকে উঠে সাহিলের পাশে এসে দাঁড়ালো। ও কোনো কথা না বলে সাহিলের হাত থেকে জোকারের মাস্কটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোনো কিছু পাওয়া যায় কিনা। হিমেল কিছুটা স্বাভাবিক হলেও নাজমুলের কোনো পরিবর্তন নেই। ও সেই আগের জায়গাতেই ঠাই দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই। সাহিল বিষয়টি লক্ষ্য করে গুটি গুটি পায়ে হেঁটে নাজমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল। কি রে, কি হয়েছে তোর?
এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নাজমুলের কোনো জবাব না পেয়ে সাহিল ওকে মৃদু ধাক্কা দিয়ে নিজের অবস্থানে জানান দেবার চেষ্টা করলো। সাহিলের মৃদু ধাক্কায় যেন ধ্যান ভাঙল নাজমুলের। ও সামনে তাকিয়ে দেখে চোখে কিছুটা রাগের আভা নিয়ে সাহিল ওর দিকে তাকিয়ে আছে। নাজমুল এদিক ওদিক তাকাতে তাকাতে বলে, কি হলো তুই ওভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? তাহলে কি করব? মানে? তোকে তো সেই কখন থেকে ডেকে চলেছি, কিন্তু তোর তো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নাজমুল নিচের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, থাকবে কিভাবে বল? বাসায় এসে যে এভাবে সাব্বিরের লাশ দেখতে হবে তা কখনো কল্পনা করিনি। আমি কি করেছিলাম বল? জানি না রে, আমার মাথায় কিছু আসছে না। হামজাকে যদি সিয়াম মেরে থাকে তাহলে তো গতকাল আমরা সিয়ামকে মেরে ফেললাম, তাহলে আজকে সাব্বিরকে কে মারলো? তার মানে হামজা এবং সাব্বিরকে একজনই মেরেছে, আর সেটা সিয়াম না অন্য কেউ। কিন্তু সেই অন্য কেউটা কে? জানি না কে সে, তবে হামজা আর সাব্বিরকে যেভাবে মারলো তাতে আমি নিশ্চিত যে ও বা ওরা আমাদের তিনজনকেও মারতে চাইবে। আর আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে ওই অন্য কেউটা খুঁজে বের করতে হবে, না হলে আমাদের পরিস্থিতি হবে হামজা এবং সাব্বিরের মতো। যাকে মানুষ চেনে তাকে না হয় খুঁজে বের করা সম্ভব, কিন্তু মরিচিকাকে কিভাবে খুঁজে বের করবি তুই? যাকে আমরা চিনি না, যাকে আমরা কখনো দেখিনি, যার সম্বন্ধে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই, তাকে কিভাবে খুঁজে বের করব? জানি না কিভাবে খুঁজে বের করব বা আদৌ খুঁজে বের করতে পারবো কিনা, কিন্তু যদি বেঁচে থাকতে হয় তাহলে তো এটা করতেই হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। নাজমুলের কথা শেষ হবার সাথে সাথে হিমেল বলে উঠল, আমার মনে হয় এটা অন্য কেউ না। আমার মনে হয় এই অন্য কেউটা আর কেউ নয়, স্বয়ং জোকার কিং নিজে। হিমেলের কথার প্রতি উত্তরে সাহিল কিছুটা বিস্ময়ের সাথে বলল, পাগল হয়ে গেলি নাকি? যে মারা গেছে সে কিভাবে এইসব কাজ করতে পারে? আমার মনে হয় জোকার কিং মারা যায়নি, ও এখনো বেঁচে আছে। নো চান্স। ওই দিন গাড়িতে যেভাবে আগুন জ্বলছিল তাতে কারো বেঁচে থাকা অসম্ভব। আচ্ছা, আমরা কি নিজের চোখে দেখেছি যে জোকার কিং আগুনে পুড়ে মারা গেছে? আমরা দেখেছি শুধু গাড়িতে আগুন জ্বলতেছে। ও তো গাড়িতেই ছিল, তাহলে এমনও তো হতে পারে যে ও গাড়ি থেকে হয়তো বেরিয়ে গিয়েছিল। হিমেলের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নাজমুল বলে উঠল, হেবিলের কথাই যুক্তি আছে সোহেল। আমরা কিন্তু নিজেদের চোখে কেউই দেখিনি যে গাড়িতে ছিল বা পড়ে মারা গেছে। তাহলে এক কাজ করি, চল। কি কাজ? ওর গাড়িটা তো মনে হয় এখনো ওই জঙ্গলেই আছে। আমরা তিনজন কি একবার চেক করে দেখে আসি কেমন? ভালো বলেছিস, এটা করা যায়, আর এটা করাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে চল, দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি। চল। অতপর সাহিল, নাজমুল আর হিমেল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য ব্রুকলিন ব্রিজের পরে যে জঙ্গলে জোকার কিংয়ের গাড়ি পুড়ে গিয়েছিল সেইখানটা। সূর্যি মামাও কেবল উঁকি দেওয়া শুরু করেছে পূব আকাশে। প্রায় 2 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে ওরা ব্রুকলিন ব্রিজে এসে পৌঁছলো। ব্রুকলিন ব্রিজটা পেরুলেই আর মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে ওই জায়গায় পৌঁছাতে। ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেছে। সাহিল, নাজমুল আর হিমেল গাড়ি থেকে নেমে চারপাশটাই একবার ভালো করে নিজেদের চোখ বুলিয়ে নিল। সাহিল ধীরে ধীরে এগিয়ে গেল সেই পুড়ে যাওয়া গাড়িটার দিকে। সাহিলের পেছন পেছন নাজমুল আর হিমেলও যাচ্ছে। গাড়িটার কাছে গিয়ে ওরা গাড়িটাকে চারপাশ থেকে ঘুরে ঘুরে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। হঠাৎ হিমেল বলে উঠল, আচ্ছা, আগুনে পুড়লে কি শরীরের সাথে সাথে মানুষের হাড়ও পুড়ে যায়? হিমেলের প্রশ্নে সাহিল এবং নাজমুল দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। নাজমুল মাথা চুলকাতে চুলকাতে বলল, আমার মনে হয় যায় না। সাহিল, তোর কি মনে হয় রে? সাহিল কিছুটা রাগান্বিত স্বরে বলল, যেভাবে জিজ্ঞেস করছিস তাতে মনে হচ্ছে আমি একজন সায়েন্টিস্ট। তোদের মতো তো আমি ওই হাই হ্যালো টুকুই বলতে পারি, আর এখন নির্ভাইয়ের থেকে শুনে শুনে যতটুকু শিখালাম আর কি, এর বেশি তো আমিও জানি না। আচ্ছা, জোকার কিং যদি গাড়ির সাথে পড়ে মারা যায় তাহলে ওর কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই পাওয়া যাবে, তাই না? নাজমুল গাড়ির ভিতরে উকি দিতে দিতে বলল, থাকার তো কথা ভালো করে দেখ, হয়তো কিছু পাওয়া যাবে।
ওকে। অতঃপর ওরা তিনজন মিলে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে গাড়ির এক একটা জায়গা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। নাজমুল হতাশ হয়ে গাড়ি থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। নতুন অনেক প্রশ্নের উদয় হচ্ছে ওর মনের ভিতরে, যেগুলোর উত্তর হয়তো ওর কাছে নেই। আচ্ছা, জোকার কিং কি আদৌ মারা গিয়েছিল সেদিন, নাকি এখনো বেঁচে আছে? আর যদি মারা যায় তাহলে এখানে কোনো প্রকার চিহ্ন নেই কেন? সব কিছু তো আর হাওয়ায় মিলে যেতে পারে না। কিরে, একা একা দাঁড়িয়ে কি এত ভাবছিস? হঠাৎ পাশ থেকে কারো গলার আওয়াজ পেয়ে ওপাশে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, আর লোকটার মুখে জোকারের মাস্ক লাগানো। লোকটাকে দেখে নাজমুল নিজের অবস্থান থেকে দু কদম পিছিয়ে গেল। নাজমুলের কপাল থেকে ঘাম চুইয়ে চুইয়ে ওর গাল বেয়ে পড়ছে। এখানে এসে যে মৃত্যুকে এভাবে নিচু থেকে আলিঙ্গন করে নিতে হবে, সেটা হয়তো ওর ধারণারও বাহিরে ছিল। লোকটা এক পা করে নাজমুলের দিকে এগোচ্ছে। লোকটা যত এগোচ্ছে ওর দিকে, নাজমুলের আতঙ্কের পরিমাণটাও যেন ততই বেড়ে চলেছে। নিজের জায়গা থেকে সরার মতো শক্তিটুকুও যেন ওর মাঝে অবশিষ্ট নেই। লোকটা নাজমুলের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কি হলো? একটা প্রশ্ন করেছিলাম তোকে, উত্তর দিলি না যে? নাকি ভেবে পাচ্ছিস না কি উত্তর দিবি? আমি সাহায্য করব? নাজমুল কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখনো বেঁচে আছিস ভাই? তোদের কি মনে হয় তোরা এতটাই বড় হয়ে গেছিস যে জোকার কিংকে মেরে দিবি, তাও এত সহজে? কিন্তু সেদিন তো গাড়িতে আগুন লেগেছিল, আর তুমিও সেই আগুনে পুড়ে মারা গেছিলে। সেদিন তোরা ঠিক ততটুকুই দেখেছিস যতটুকু আমি তোদেরকে দেখিয়েছি। মানে? মানে সেদিন আমি গাড়িতে ছিলাম না। এটা কিভাবে সম্ভব? জোকার কিংয়ের জন্য কোনো কিছু অসম্ভব না। কিন্তু এটা তুমি কিভাবে করলে? জোকার কিং নিজের কাজের ব্যাখ্যা কখনো কাউকে দেয় না। আমি জানি তুমি নিজের কাজের ব্যাখ্যা কাউকে দাও না, এবং এটাও জানি যে আমার মৃত্যু অবধারিত। কিন্তু আমি এটা জানি যে আজকে আমার মৃত্যু অবধারিত, তাই মরার আগে এটা জেনে যেতে চাই সেদিন কি হয়েছিল। নিজের শেষ ইচ্ছা যখন পোষণ করেছিস, তাহলে সেটা তো পূরণ করতেই হয়। সেদিন আমি গাড়ি নিয়ে যখন জঙ্গলে ঢুকেছিলাম, তখন তোরা আমার থেকে অনেকটা দূরে ছিলি, আর সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছি। গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খাওয়া অবস্থায় রেখে সেটাতে আগুন লাগিয়ে দিই, যাতে তোরা ভাবিস আমি মারা গেছি। আর তোরা ঠিক সেটাই ভাবলি। হামজার সাব্বিরকেও তুমি মেরেছ, তাই না? এনি ডাউট? নাজমুলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লোকটা নিজের কোমর থেকে .22 ক্যালিফারের একটা গান বের করলো এবং নাজমুলের কপালে ঠিক মাঝ বরাবর একটা গুলি করলো। নাজমুলের নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। গানে সাইলেন্সার লাগানো ছিল বলে গুলি করার কোনো আওয়াজ হলো না। অপরদিকে সাহিল আর হিমেল এখনো গাড়িতে জোকার কিংয়ের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা সেটা খুঁজতে ব্যস্ত। চারপাশের কোনো খেয়াল ওদের নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে হিমেল সাহিলকে উদ্দেশ্য করে বলে উঠল, সাহিল, নাজমুল কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এতক্ষণে সাহিলের টনক নড়ল। ও আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে আবার হিমেলের দিকে তাকিয়ে পড়ল। সেটাই তো, নাজমুল কোথায় গেল আর কখনই বা গেল? তুই তো গাড়ির মধ্যে ডুবেছিলি, দেখবি কিভাবে? এমনভাবে বলছিস যেন আমি একাই ডুবেছিলাম। তোরও তো পারিপার্শ্বিক অবস্থার কোনো খেয়াল ছিল না। হুম বাদ দে এখন এই কথা। কেন এখন বাদ দেবো কেন? নিজের স্বার্থে আঘাত লাগছে, তাই না? তুই এত বুঝোস কেন? হ্যাঁ, বেশি বুঝিনি, সত্যি কথা বলছি শুধু। রাগ তো সত্যি কথা, আগে নাজমুলকে খুঁজে চল। আচ্ছা, দুইজন একই দিকে যাবার দরকার নেই, তুই বরং ওই দিকটাই যা আর আমি এই দিকটাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অতপর সাহিল আর হিমেল দুইজন দুই দিকে চলে গেল নাজমুলকে খোঁজার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর হিমেল আবার গাড়ির কাছে ফিরে এলো হতাশ হয়ে, কারণ ও নাজমুলকে খুঁজে পায়নি। আর পাবেই বা কি করে? নাজমুল তো আর বেঁচে নেই। তবে হিমেলের হতাশার পরিমাণ আরও কিছুটা বেড়ে গেল যখন গাড়ির কাছে এসে ও সাহিলকে কোথাও দেখতে পেল না। হিমেল 7-5 কিছু না ভেবে সাহিলকে যেদিকে পাঠিয়েছিল নাজমুলকে খোঁজার জন্য, সেদিকে এগোতে লাগলো ধীরে ধীরে। কিছু দূর যাবার পরেই হিমেল থমকে গেল, কারণ সামনে সাহিল আর নাজমুলের লাশ পড়ে আছে একই জায়গায়।
রক্তে তলিয়ে গেছে ওদের আশেপাশের জায়গাটা। হিমেল দৌড়ে চলে গেল ওদের কাছে। নাজমুল আর সাহিলের লাশের পাশে বসে পড়ল হিমেল। হাত দিয়ে চড়ে চড়ে ধাক্কা দিচ্ছে ওদের শরীরে। সেই সাথে চোখ দিয়ে পানি পড়ে চলেছে অঝোর ধারার মতো। একদিকে যেমন নিজের বন্ধুদের মৃত্যুর কষ্ট, ঠিক তেমনি অন্যদিকে ওর মনে উদয় হচ্ছে নানা ধরনের প্রশ্নের, যেগুলোর উত্তর হয়তো ওর কাছে নেই। হঠাৎ হিমেলের ধ্যান ভাঙল কারো গলার আওয়াজ শুনে। থাক আর কান্না করিস না, তোকে ওদের কাছে পাঠিয়ে দিব। ওখানে 5 জন একসাথে থাকিস, কেমন?